নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বিপত্তারিণী পুজো আমাদের বাড়িতে। তো সকালের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে আমার স্নান করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই গিয়েছিল সকালবেলাতেই বাজার, কারণ সকালবেলাতে না গেলে ফ্রেশ যে শাকসবজি সেগুলো ঠিক পাওয়া যায় না। তো সেজন্য ও একদম যেদিন বাজার যাওয়ার থাকে তো সেই দিনই ও একদম সকাল করে চলে যায় বাজার দিয়ে। আমার ওইদিকে স্নান টান কমপ্লিট, বাড়ির কাজ সমস্ত কিছু কমপ্লিট। তো তারপর দেখি ও চলে এসেছে। আসা মাত্রই তোমাদের দাদাভাই আমাকে বললো যে আগে বাজারের ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নাও। তো আমি সবজিগুলো সব নামাচ্ছি। আর আজকে প্রথম দেখলাম যে লাউ নিয়ে এসেছে একটা, সেটা প্রথম দেখিনি। যে ব্যাপারটা নতুন দেখলাম সেটা হচ্ছে লাউটা এইভাবে পলিথিনের মধ্যে প্যাক করা। তো আমি ওকে বলছি যে দেখো লাউটাকে আবার কেমন পলিথিনের মধ্যে রেখেছে। তখন ও বলছে এইভাবেই তো থাকে, পলিথিনের মধ্যেই থাকে, এইভাবেই বেঁধে নাকি বিক্রি হয়, যেটা আমার আগে জানা ছিল না, এইবারে প্রথমবার জানলাম। তো প্রচুর শাকসবজির বাজার করে নিয়ে এসেছে, কারণ এরপর তোমাদের দাদাভাই চলে যাবে, তারপরে আসবে কয়েকদিন পর। তো সেই সমস্ত বাজার হাটগুলো করে দিয়ে গেল আর কি, যেমন করে আর কি, যেমন ও 4-5 দিন থাকে না, তো তার আগে সমস্ত বাজার হাট করে দিয়ে যায়, যাতে যে কটা দিনও থাকবে না সেই কটা দিন আমাদের আরামসে চলে যায়। বাজারের ব্যাগটা খালি করার আরও একটা কারণ আছে, সেটা হলো মাছ নিয়ে এসেছে। তো বেশ খানিকটা বড়সড় একটা মাছ নিয়ে আসে, যেটা আর কি ওই বললাম তোমাদের সবজির সাথে সাথে মাছও নিয়ে আসে, যাতে আর কি আমাদের চলে যায় পরের কয়েকটা দিন। তো বললো যে আগে মাছটা বেছে ধুয়ে নিয়ে নাও, তারপরে ফ্রিজে ঢুকিয়ে নাও, যে কটা আজকে রান্না হবে সেগুলো বার করে বাকিগুলো ফ্রিজে রেখে দিতে। কারণ কোন ভোরবেলায় মাছগুলো ধরে তারপর ওরা বাজারে নিয়ে আসে, তারপর সেগুলোকে বিক্রি করে, তারপর সেগুলোকে বাড়িতে নিয়ে এসে রান্না করা। তো এই মাঝখানে অনেকটা সময় চলে যায়। তো মাছগুলো একটু নষ্ট, মানে একটু কাঁটা বেরোনো কীরকম একটা হয়ে যায়। তো সেটা খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ও বলে যখনই আর কি বাজার করে নিয়ে আসো, বাজারের থলিটা আগে পরিষ্কার করে নেবে, মানে খালি করে নেবে, মাছগুলো বেছে যেখানে যা রাখা সেগুলো রেখে দেবে। তো আমি সেটাই করব আর কি। তো আগে সবজিগুলো আমি প্যাক করিনি, মানে প্যাক বলতে যে কাপড়ের পলিথিন বা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে ঢোকানো সেগুলো পরে করব। শুধুমাত্র সবজিগুলো একটু আলাদা আলাদা করে রাখলাম, যেমন ধরো কলমি শাক আলাদা রাখলাম, বেগুন একটু সব কিছু একসাথে আলাদা রাখলাম, পটল আলাদা রাখলাম, ঢেঁড়স, শসা, অনেক কিছু উচ্ছে টুচ্ছে যা সমস্ত কিছু নিয়ে এসেছিলো সেগুলো সব আর কি আলাদা আলাদা করে রেখে দিলাম। এরপরে গেলাম মাছ ভাজতে। আমি একদিকে সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, আর তোমাদের অশ্মি রানী একটা দুটো সবজি নিচ্ছে আর সব এদিক ওদিক করে সব ছুড়ে দিচ্ছে, কাজ বাড়িয়ে রেখে দিচ্ছে আমাকে আবার গিয়ে সেগুলো আবার কুড়িয়ে নিয়ে আসতে একে একে আমি কোড়াচ্ছি, একদিকে কুড়িয়ে নিয়ে এসে রাখছি, ও আবার উল্টো দিকে অন্য সবজি নিয়ে ছুড়ে দিচ্ছে। মানা করলেও কিছুতেই মানা শুনছে না, মানা করলে বরঞ্চ বেশি বেশি করে সেটা করছে। তো মানা করা ছেড়েই দিয়েছি। তো একবার ওর বাবা গিয়ে কুড়িয়ে আনছে, একবার আমি গিয়ে কুড়িয়ে আনছি। সবজিগুলো ওই দাওয়াতে ওইভাবেই থাক, পরে এসে মানে মাছগুলোকে আগে প্রথমে ধুয়ে নিই, তারপরে এসে ওগুলোকে ফ্রিজে ঢোকাবো। তো এখানে আমি মাছগুলোকে ধুতে এসেছি খুব ভালো করে। প্রথমে ভাবলাম যে পুকুর ঘাটেই নিয়ে যাই, তারপরে ভাবলাম যে না, কলতলাতেই ভালো করে ধুয়ে নিই, কারণ মাছ কাটার তো কোনো ব্যাপারই নেই, কারণ ও সব মাছ আর কি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। বেশিরভাগ মাছও বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, তবু আলেকালে মানে কখনো সখনো যদি গোটা মাছ হয়, কাটানোর কোনো স্কোপ থাকেনি, তখন হয়তো ও নিয়ে এলো। মাছটার মধ্যে প্রচুর তেল ছিল, তো সেই তেলগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম। আর মাছটার সাইজ প্রচণ্ড বড় ছিল। মাছগুলো যখন ভেজেছিলাম, যখন ভাজা হয়েছিল, তখন না ওই মাছের বেশি তেল লাগিয়েনি, মানে কড়াইয়ে যতটা তেল দিয়ে আর কি মাছ ভাজতে শুরু করেছিলাম, মাছ ভাজার শেষে মানে বলতে গেলে ঠিক ততটা তেলই কড়াইয়ে ছিল। অনেক সময় বলে না বড় মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেই রকমই হয়েছিল। আর মাছের তেলটা শুধু সেই ঘিয়ের মতো, মানে শুধু মানে কি বলবো, যখন মাছের তেলটা ভাজি সেই যত না তেল দিয়েছিলাম, একদম অল্প করে মাছের তেলটা দিয়েছিলাম, মানে সর্ষের তেল দিয়ে আর কি ভেজেছিলাম। তো তারপরে এত মাছের তেল বেরিয়েছিল, প্রচুর মাছটার তেল ছিল। তো মাছটা অনেকটা বড় সড়ো মাছ ছিল। তো প্রথমে ভাবলাম যে তোমাদেরকে বললাম যে পুকুর ঘাটে নিয়ে যাবো, তার কারণ ওখানেতে আঁশগুলো তুলতে সুবিধা হবে। তারপর তোমাদের দাদাভাই বলল যে মাছটা যখন যেহেতু কাটতে হবে না, সেহেতু এখানেই কলতলাতেই তুমি ভালো করে যতটা এখানেতে ঘুষে পারছো করো, বাকিটা নখের সাহায্যে করো, উঠে যাবে। কারণ ওখানে মানে যেখানে আর কি কাটায় সেখানেই ওরা অর্ধেক আঁশ তুলে দেয়, আর বাকি কিছু আর অল্প কিছু থাকে সেগুলো আর কি বাড়িতে তোলার মতো হয়। তো ও
অশ্মি আর অশ্মির বাবা দুজনে মিলে এখন বসে বসে এখন আমার মাছ বাছা দেখছে। বাছা বলতে জাস্ট আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কোথাও কিছু কাদামাটি লেগে থাকলে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি, এইসব আর কি। মাছের তেলটা থেকে মাছের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া, এই ব্যাস এতটুকুই থাকে কাজ, আর তো বেশি কিছু থাকে না। তারপর গিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমার মাছগুলো মানে সব এখনও পরিষ্কার করে ধোয়া হয়নি, তার মধ্যেই দেখি আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে যাচ্ছে পুজো দিতে। আজকে বিপত্তারিণী পুজো। আমার মা মানে আমার মা তো এখন এই বাড়িতে আছে, তো আমার মা আজকে বিপত্তারিণী পুজোটা করবে না, এরপরে যখন বাড়ি চলে যাবে, আর তো একদিন পরে মা বাড়ি চলে যাবে, তখন ওই পুজোটা গিয়ে ওখানে তো করবে, মানে আমার বাবার বাড়িতে গিয়ে ওখানে তো করবে। আর এখানেতে যে পুজোটা করছে সেটা আমার শাশুড়ি মা করছে। মা বললো যে মা বাড়িতে বসে থেকে কি করবে, আর আমার মা তো জানো যে একটু ঠাকুর ভক্ত বেশি, তো সেই জন্য মা আমার শাশুড়ি মার সাথে যাচ্ছে। এই যে ফলমূল এই সমস্ত বাটা বাসনপত্র সমস্ত কিছু রয়েছে, তো এইগুলো আমার শাশুড়ি মা একা নিয়ে যেতে পারবে না, তো সেই জন্য মা বেশিরভাগটা নিল আর আমার শাশুড়ি মা একটা নিল, আর হাতে পলিথিনটার মধ্যে ফুল রয়েছে। এদিকে এরা যখন যাচ্ছে তখন আমার মেয়ে কাঁদতে শুরু করে। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, তো আমি একবার বললাম যে না রোদে রোদে নিয়ে যেতে হবে না, কারণ মেয়ে গায়ে কোনো জামা নেই, কিছু নেই, পায়ে জুতো নেই। তখন আমার মা বললো যে না আমি একবার নিয়ে যাই, কোথাও নামাবো না, গায়ে জামা রাখার দরকার নেই, বাচ্চা ছেড়ে কোনো কিছু অসুবিধা হবে না। তো ও আমার মেয়েও একদম বক বক খুশি, দেখতেই পাচ্ছে উল্টো দিকে টাটা করে চলে যাচ্ছে, মানে আমার দিকে তাকিয়ে টাটা করারও ওর সময় নেই, ও বেড়াতে যেতে পারলেই খুশি। মা আর আমার শাশুড়ি মা তো চলে গেল পুজো দিতে আমাদের যে গ্রামে কালী মন্দির আছে সেখানে। তো ওরা যখন মেয়েটাকে নিয়ে গেল, এই ফাঁকে আমাকে বাড়ির সমস্ত কিছু কাজ করে ফেলতে হবে, কারণ মেয়ে থাকলে অতটা করতে পারি না। তো তোমাদের দাদাভাই বাজার থেকে ওই কালো জাম আর রসগোল্লা আজকেও নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি কন্টেনারটার মধ্যে রেখে দিলাম। আগেও কালো জাম ছিল, আর এই মিষ্টিগুলো বেশিরভাগ মানে যে কালো জাম মিষ্টিগুলো তোমরা দেখছো বা কালো জাম বা গোলাপ জাম যাই বলো না কেন, এইগুলো মেনলি অশ্মির জন্য আনা হয়, কারণ অশ্মি ডেলিও একটা করে খাবেই খাবে। তো আর কিছু মিষ্টি এমনি সাদা মিষ্টি মানে রসগোল্লাও নিয়ে এসেছে, তো সেগুলো তো বাড়ির লোকজন কেউ এলো বা কারোর খেতে ইচ্ছা করলো তখন তো সে খাবেই। তো যাই হোক চলো এগুলোকে এখন এই কন্টেনারটার মধ্যে রেখে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিই। আর সবার জলখাবারের জন্য চপও নিয়ে এসেছিলো। এদিকে দেখো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো, মা কিন্তু আজকে কোনো কিছুই খাবে না, মায়ের জন্য সব কিছু আলাদা নিরামিষ রান্না করতে হবে। আর অন্য জিনিসটা মা খাবে না, অন্য মানে ভাত মুড়ি এই সমস্ত কিছু খাবে না, মায়ের খাবার আলাদা, ধর লুচি গুড় পিঠে এই সমস্ত কিছু মা খাবে। তো সেই জন্য আমরা মানে আমিও সেটা জানতাম না, কারণ এইসব ব্যাপারে আমার অতটা এখনও পর্যন্ত নলেজ কিছু তৈরি হয়নি, আর তোমাদের দাদাভাই তো কিছু জানেই না। তো তোমাদের দাদাভাই সবার জন্যই চপ মিষ্টি সব কিছুই নিয়ে এসেছে। মিষ্টিটা অবশ্য আমার শাশুড়ি মা খেতে পারবেন, কিন্তু চপটা খেতে পারবে না। তো শাশুড়ি মা বলে গেলেন যে তো আমি চলে যাচ্ছি, তো তোমরা আমার জন্য অপেক্ষা করো না, যেহেতু আমি খাবো না, আমি শরবত বা ফল মিষ্টি এই সমস্ত কিছু খাবো, তো তোমরা জলখাবারটা খেয়ে নিও। তো সেই জন্য আমি আর এইগুলো সমস্ত কিছু বেড়ে আমাদের সবাই জলখাবার রেডি করে সবাইকে জলখাবার দিলাম, আর আমিও জলখাবারটাই ফাঁকে খেয়ে নিলাম। আমার মাও বললো যে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আর কি মা কিছু খাবে না, যেহেতু আমার শাশুড়িমা খাচ্ছেন না আর কি, তো সেই জন্য আরও মেনলি, তো সেই জন্য বেয়ানে আর কি একসাথে খাবে। তো ওরা পুজো দিয়ে চলে এসেছে, আমার এদিকে কিছু কাজকর্ম মানে কমপ্লিট করেও ফেলেছি। তো তারপর ওরা যখন পুজো দিয়ে আসে, তো আমি সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে দেখো আমরা সবাই খেলাম আর আমার শাশুড়ি মা আর কি খেলো না, কীরকম একটা লাগে না, কারণ আমরা যখনই খাই মানে দুপুরে লাঞ্চ বলো কি জলখাবার খাওয়া বলো বা রাত্রে খাবার বলো, আমরা শাশুড়ি বৌমা একসাথেই খাই যখনই যা খাই না কেন। তো সেহেতু আমি যখন আজকে একা একা খাচ্ছিলাম, একা একা না তোমার দাদাভাই ছিল আমার শ্বশুরমশাই ছিল, কিন্তু তবু আর কি শাশুড়ি বৌমা একসাথে খাই, তো আজকে খাইনি। তো তখন মনটা খুব খারাপ হচ্ছিলো যে মানুষটা খাবে না, তো মানুষটা যেটা খাবে মানে যেটা আর কি আজকে খাওয়া যাবে, তো আমি ভাবলাম যে সবার আগে সেটা করে নিই, কারণ আজকে রান্নাবান্না সব কিছু আমিই করব। তো সেই জন্য একদিকে আমার শাশুড়ি মা বলছিল, মা বেসিক্যালি বলছিল করে, মা সব থেকে বলছিল আগে যে তো শাশুড়ি মা যেটা খাবে সেটা আগে কর, তারপর বাড়ির রান্না পরে হবে, মানে আগে শাশুড়ি মার রান্না হবে, তারপরে অশ্মির রান্না হবে, তারপরে আমাদের সবাইকার রান্না হবে, তাতে যদি আমাদের লাঞ্চ করতে 3-4টে বেজে যায় কোনো অসুবিধা নাই। তো এইদিকে আমার শাশুড়ি বলছে না না তোমাদের রান্নাটা আগে করে নাও, আমি পরে খাবো। তো সেটা বললে কি হয়, একটা মানুষ অভুক্ত আছে, তো ওনার খাবারটা আগে আমি বানাচ্ছিলাম, তো বানানোর জন্য আমি আলুগুলো আজকে কেটে দিলাম, কারণ উনি আজকে লাঞ্চে খাবেন লুচি, আর তার সাথে আমি বললাম যে একটু কারি পাতা দিয়ে আলুর তরকারি করে দিই, তো সেটা খেতে বেশি ভালো লাগতো। তো তার জন্য আলুগুলো আমি এখানেতে ভালো করে পিস করে কেটে নিচ্ছিলাম। তারপরে গেলাম আমাদের বাড়ির পিছনেতে, তোমাদেরকে বলেছিলাম না 3টে ছোটো ছোটো কারি পাতার গাছ হয়েছে, এই কারি পাতার গাছটা তার মধ্যেই একটু বড়, কিন্তু সেভাবে কারি পাতা তোলার মতো অত বড় গাছটা হয়নি, কিন্তু যেহেতু গাছটা হয়েছে 3টে গাছ, তো আমি এই গাছ থেকে কয়েকটা পাতা, ওই গাছ থেকে কয়েকটা পাতা, 3টে গাছ থেকেই বলতে পারো একটা দুটো করে আমি পাতাগুলো নিয়ে নিলাম। আর ছোটো গাছটা থেকে বেশি নিয়ে নিই, কারণ খুব মায়া লাগছিল, আর
আর ভাবছিলাম যে আর একটু বড় হোক তারপরেই না হয় তুলবো। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে এতদিন কারি পাতা থাকেনি, কিন্তু বাবার বাড়িতে ছিল, তো কারি পাতার তরকারিটা খুব মিস করছিলাম। এরপর থেকে আর মিস করতে হবে না, যখনই ইচ্ছা হবে তুলে নিয়ে যাব, তারপরে গিয়ে আমি রান্না করব। ভাবলাম এক আর হলো আর এক, সব কিছু রেডি করে নিলাম, আলু কেটে নিলাম, কারি পাতা নিয়ে এলাম। তারপরে আমার শাশুড়ি মা এত জবরদস্তি, মানে কি বলবো, জবরদস্তি বা জোর জবরদস্তি যাই হোক, এমন করে বললো যে আমি ফলমূল খেয়েছি, মানে উনি ফলমূল খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, ছাতু শরবত খেয়েছেন, এই সমস্ত খেয়ে ওনার পেট নাকি একদম ভর্তি, উনি এই মুহূর্তে কিচ্ছু খেতে পারবেন না, মানে করলেও খেতে পারবেন না। তো তার থেকে ভালো নাকি যে আমাদের রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া, আর উনি দুপুরবেলায় খাবেন, তো তার আগে ওনার খাবারটা রেডি হয়ে যাবে। তো আমি তাহলে এত জোরজবরদস্তি করছো তো কিছু করার নেই, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো যেটা বলছে সেটাই করি, কারণ আমি কতবার আর জোর করব। আমার যতটুকু আমার নিজের দিক থেকে যতটা জোর করার আমি ততটা করেছি, কিন্তু উনি যখন এতবার মানা করছেন তো ওনার কথাটাই আমি রাখলাম। তো আমি ভাবলাম যে তাই চলো মাছটা আগে ভেজে নিই, এইদিকে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখি। তো আজকে মাছের ঝোল হবে, কিন্তু মাছের ঝোলটা রান্না করবে তোমাদের দাদাভাই, আর বাকি যে রান্নাগুলো হবে, বাকি বলতে একটা পালং শাক, আলু, বেগুন, এই সমস্ত কিছু দিয়ে একটা রান্না হবে। তোমার দাদাভাই আজকে পালং শাক, কলমি শাক, কুনকো শাক, অনেক ধরনের শাক নিয়ে এসেছে, তো সেগুলি আজকে মেনলি রান্না হবে বলতে পারো। তবে তোমাদের দাদাভাইয়ের মনে হয় এটাই লাস্ট পালং শাক খাওয়া হবে, কারণ তোমাদের দাদাভাই অনেক টেস্ট, অনেক রিপোর্ট, অনেক কিছু করিয়েছে, তো সেখানে পালং শাক খাওয়া একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। তো এই ভিডিওটা যখন আমি আজকে এডিট করছি তখন মনে হচ্ছে যে মানুষটা, আমি তখনও জানতাম না যে এই পালং শাক খাওয়াটাই ওর লাস্ট পালং শাক খাওয়া হবে, এরপর থেকে ও খেতে পারবে না। যদি জানতাম তাহলে হয়তো ওকে একটু বেশি বেশি করেই খাওয়াতে পারতাম, মানে খাওয়াতাম, কিন্তু সেটা আর হয়নি, আগে জানতাম না। তো যাই হোক চলো বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিই। যা হয়ে গেলে ওই তেলটাতেই সামান্য একটু নুন, তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা অনেকটা বেরিয়ে গিয়েছিলো, আর মাছের তেলটা তো অতটা নষ্ট করা তো যাবে না বা তুলে রাখাও যাবে না, তো সেজন্য ভাবলাম যে বেগুনটা ভালো করে ভেজে নিই। তো বেগুনটাকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। যে পালং শাকের তরকারিটা করব তাতে এই বেগুনগুলো দেবো। তো তার আগে মানে অনেকে দেখেছি পালং শাক, আলু, বেগুন এই সমস্ত কিছু তরকারি করলে ওই আলু, বেগুন, পালং শাক সব একসাথেই দিয়ে দেয়, কিন্তু আমি আমার এটা শাশুড়িমার কাছ থেকে শিখেছি যে না, বেগুনগুলোকে আগে আলাদা করে ভেজে তুলে রাখতে হয়, শেষকালে যখন তুমি মাছের তেল দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, সব কিছুতে যখন শেষকালে যখন একটু ফোড়ন দেবে, তো তখন এই বেগুনগুলোকে নাকি দিয়ে দিতে হয়। তো শাশুড়িমা এটা শিখিয়েছে, তো তারপর থেকে আমি এটাই করি। তো আজকেও আমি সেইভাবেই রান্না করব। এগুলো তো ভেজে নিলাম, কিন্তু আমার এখনও মেন জিনিস পালং শাক, সেটাই কাটা বাছা কোনো কিছুই হয়নি। তো তোমাদের দাদাভাইকে বললাম, ও যেহেতু আর কি ঝোলটা, মাছের ঝোলটা বানাবে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আগে রান্নাটা করে নাও, তারপরে আমি এদিকটা একটুখানি গুছিয়ে নিই। আর অস্মিকে স্নান করানো, খাওয়ানো এই সমস্ত কিছুও ছিল, খাওয়াবো পরে, স্নান করাতে হতো, তো সেজন্য বললাম যে এগুলো আমি করে নিই, তারপরে তোমার সাথে আমি এগুলো হাতে হাতে হেল্প করবো, তোমার রান্নাটা তুমি আগে বসিয়ে দাও। তবে আজকে অস্মিকে স্নান করাতে আমি আর আমার মা দুজনে মিলে একসাথে স্নান করিয়েছি, কারণ অস্মি হওয়ার পর থেকে আমি ওকে একদম ডে 1 নয়, মানে হসপিটাল থেকে আসার পর থেকে আমি ওকে স্নান করাই, কারণ অত ছোটো বাচ্চা থেকে আমি স্নান করি। আমার মা আমাকে দেখে অবাক হয়ে যায়, বলতো তুই এত ছোটো বাচ্চাকে কী করে হ্যান্ডেল করছিস, কিন্তু না, আমি অস্মিকে মানে বাড়ি আসার পর থেকে আমার এত কষ্ট হতো, এত স্টিচ, এত ব্লিডিং, এত কিছু, মানে এত ঘাড়ে ব্যথা, প্রচুর, মানে ভয়াবহ আমার দিন গেছে, মানে আমার জীবনের সবথেকে দুর্বিষহ, মানে এখনও মনে করলে এখন আমি ভয়ে আতঙ্কে মানে আটকে উঠি। তো সেই সময়েতেও আমি বেবিকে স্নান করানো, ওকে ফিড করানো, ওকে ড্রেস চেঞ্জ করানো, এভরিথিং আমি করেছি। শুধুমাত্র আমার মেয়ের যে সমস্ত ন্যাপিগুলো হতো, মানে কাঁথা, কানি, কাপড় যে সমস্তগুলো, সেগুলো সমস্ত কিছু আমার মায়েরা হেল্প করে দিত, মানে সব ওয়াশ করে দিত, কারণ তখন তো আমি উঠে কোথাও যেতে পারতাম না। কিন্তু অস্মির যেগুলো কেয়ার করা, অস্মিকে খাওয়াবে তো অবভিয়াসলি মা তখন তো ব্রেস্ট ফিড ছাড়া অন্য কিছু করবে না, কিন্তু ওকে আর কি স্নান করানো, ড্রেস চেঞ্জ, এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো, সেগুলো সব কিছু আমি একা হাতেই করতাম। তো সেই জন্য ওর অভ্যাস হয়ে গেছে আমার কাছে স্নান করা, তো সেই জন্য মায়ের কাছে একদম স্নান করতে চাইছিল না, তো তবুও আমি আর আমার মা দুজনে মিলে একসাথে আজকে স্নান করিয়েছি। চলো বকবক করতে করতে আমার এখানে পালং শাক কাটা বাছা সব কিছুই হয়ে গেল। তো অসময়ের পালং শাক খেতে তোমাদের দাদাভাই মানে নিয়ে এসেই বলছে আজকে কিন্তু এই পালং শাক, আলু, বেগুনের তরকারি খাবো। এটা শীতের রান্না, কিন্তু এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে খেতে খুব ভালো লাগবে। অসময়ে রান্না দেখবে করলে বা খেলে একটু বেশ অন্যরকমই লাগে।
তো চলো এগুলোকে এবার আমি ভালো করে গিয়ে ধুয়ে নেব। তাহলেতেই শাকগুলোকে নিয়ে এলাম, তার কারণ ওখানেতে বেশি নিতে শাকগুলো ধোয়া যাবে না। আর পালং শাকে তোমরা জানো গোড়া শুদ্ধ বিক্রি হয়, তো প্রচুর কাদা মাটি লেগে থাকে। বালতিতে না ভালো করে না জলে ধুলে এগুলো থেকে কাদা মাটি যাবে না, মানে বেসিনে বা সিঙ্কে ধুলে এরকম এত ভালো করে পরিষ্কার হবে না। আর তোমার দাদাভাই যা খুঁতখুঁতে যদি এতটুকু খাবার সময় বালি পায় তাহলে তো হয়েই গেল। তো সেই জন্য আমি খুব ভালোভাবে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর এখানে তো একটা সমস্যা হয়েছিল যে মানে আমি যখন শাকগুলো বাছছিলাম তখনই আর পাম্পের জল শেষ হয়ে গেছিলো, মানে মোটরের কী বলবো ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছিলো, যেটা বললে বুঝবে। তো সেই জন্য তোমার দাদাভাই এখানেতে জলও করছিল, তার মধ্যে আমি বালতি খুঁজে পাইনি যে আমি বালতি আমি কিসে করে দেবো। তারপরে অনেক খোঁজাখুঁজি করে এই ছোটো বালতিটা পাওয়া যায়, একদম গোয়ালেতে বাবা রেখে দিয়ে এসেছিলো। তো সেখান থেকে খুঁজে কাজে বালতিটা নিয়ে এসে তারপর আমি শাকগুলো এখানে ধুয়ে নিই। নাহলে তো আমি তো ভাবছিলাম কিসে ধোবো, কারণ একটা বালতিতে ওসময় ডেটল থাকে, একটাতে আমি ওসময় জামা কাপড় ভিজিয়ে রেখেছি মানে ওয়াশ করব বলে, আর বাকি আরও দুটো বালতি সেগুলো তোমার খুঁজে পাইনি। তো তোমাদের দাদাভাই সেগুলোকে খুঁজে দেয়, তারপর আমি এগুলোকে ভালো করে মানে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর এই দেখো আমি এদিকে শাক ধুচ্ছিলাম আর ওখানে তো তোমাদের দাদাভাই ঝোলটা ওখানে রান্না করছে। অস্মিকে স্নান করিয়ে দিয়েছি, তারপর অস্মিকে নিয়ে আমার মা শাশুড়িমা আবার গেছে মন্দির, যেখানে আর কি পুজো হচ্ছে, কারণ তখন গিয়েছিলো পুজোগুলো ধরে দিতে, আর এখন পুজোগুলো করাতে গেছে, মানে পুজো করিয়ে নিয়ে তারপর প্রসাদ নিয়ে বাড়ি ফিরবে। তো আমি এদিকে আমার রান্নাটা বসিয়ে দিলাম, মানে পালং শাক আলু বেগুনের যে সবজিটা আমি করবো সেটা বসিয়ে দিলাম। আর একটা ওভেনেতে তোমাদের দাদাভাই রান্না করছে ওই মাছের ঝোলটা, মাছ আলু কাঁচকলা এই সমস্ত কিছু দিয়ে একটা ঝোল হবে, সেটা তোমাদের দাদাভাই ওখানে করছে। আর তোমাদের দাদাভাই রান্না তো তোমরা জানোই, একদম ইয়াম চুমু রান্না হয়, দারুণ রান্না করে। ওর মতো মানে রান্না আমি কবে যে শিখতে পারবো জানি না, তবে আমি আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি আমার হাতের রান্না। সবাই প্রশংসাই করে, খারাপ এখনও পর্যন্ত কিছু বলে না, সবাই প্রশংসা করে, সোনামুখ করে খেয়েই নেয়। চলো এইদিকে আমি পালং শাকটা বসিয়ে দিই, কারণ এদিকে যদি আমি আরেকটা ওভেনে যদি না বসাই তাহলে এই দিকে রান্না করতে দেরি হয়ে যাবে। এরপর সমস্ত কিছু গ্যাস ওভেন পরিষ্কার করব, জায়গা পরিষ্কার করব, কারণ তারপরে আমি আমার শাশুড়ি মায়ের রান্না চাপাতে পারবো, নাহলে রান্না কোনো কিছু চাপাতেই পারবো না। কারণ ওনার সমস্ত রান্না নিরামিষ হবে, তেল মশলা নুন হলুদ যা যে আছে সেই সমস্ত কিছু আলাদা, মানে সেই ঠাকুরের ভোগ রান্নার মতো করে ওনার রান্না করতে হবে, যেটা বললে বুঝবে। তো চলো এখানে আমি যেভাবে রান্না করলাম একটু তাড়াতাড়ি করে তোমাদের রান্নাটা একটু রেসিপিটা দিয়ে দিই, তার কারণ প্রচুর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। প্রথমে সর্ষের তেল দিলাম, তারপরে আলুগুলো একটুখানি ভাজা করে নেব নুন আর হলুদ দিয়ে, বেসিক্যালি আর কিচ্ছু নয় দিয়ে। তারপরে ওটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি ওতে মশলাটা অ্যাড করব। মশলাতে দিয়েছিলাম সর্ষে, বেশ খানিকটা সর্ষে দিয়েছিলাম। মাছের ঝাল রান্না করতে অ্যাকচুয়ালি যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়েছিলাম। সর্ষে দিয়েছিলাম, আদা রসুন ধনে জিরে লঙ্কা এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা পেস্ট বানিয়েছিলাম। তো সেটা এবারে আলুর মধ্যে দিয়ে আমি ভালো করে কষাবো, মানে একটু করে জল দেবো আর একটু করে মানে কষাবো খুব ভালো করে, 2-3 বার জল দেবো, তারপর জল দিয়ে হালকা করে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো শাকটা, পালং শাকটা। তো পালং শাকটা দিয়ে কিছুই করবো না, পালং শাকের সাথে মশলাটা মানে আলুর যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম তো কষিয়ে রেখেছিলাম, তো সেটা পালং শাকের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ শাক যেহেতু কিছুক্ষণ ঢাকা দিলেই 2 মিনিটের মধ্যে এত মানে যখন রান্না করা হয় তখন দেখা যায় এত, কিন্তু শাক একদম নরম হয়ে এতটুকু হয়ে যায়। তো সেইটারই অপেক্ষা করব, কারণ অলরেডি আলু কষতেই আমার আলু সিদ্ধ হয়ে গেছিলো। দাদাভাই যে ঝোলটা রান্না করছিল সেটাও অলরেডি হয়েই গেছে, তো শুধুমাত্র মাছগুলো দেওয়ার ছিল। তো আমাকে তোমাদের দাদাভাই বললো ঢাকনাটা খুলে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে, তো তারপর মাছগুলো দিয়ে দিতে, কারণ এরপরে মাছগুলো না দিলে মানে মাছগুলোর মধ্যে মশলাটা মানে যে ঝোলটা সেটা ঢুকবে না, তো সেজন্য মাছগুলো একটু কীরকম থাকবে, তো সেজন্য বলো যে মাছগুলো দিয়ে আর ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে। তো আমি সেটাই করছিলাম, আর কি সুন্দর কালার হয়েছে দেখো। যখনই আমি ঢাকনাটা খুললাম তখন দেখে আমার এত ভালো লাগলো, আর যা স্মেলটা এলো, যদি আমি তোমাদেরকে স্মেলটা একটুখানি ফিল করাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। ও যখনই যে রান্না করুক একটু মন মানে যে কাজটাই করবে সেটাই মন প্রাণ দিয়ে করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করলাম, তোমাদের দাদাভাইয়ের রান্না দিয়ে এখানেতে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। চলো টাটা বাই বাই।